বৃষ্টির বেগ বেড়ে যাওয়ায় একটা বন্ধ দোকানের নিচে দাঁড়ালাম। সাইকেলটা বৃষ্টিতে ভিজে দেধারছে। কিছুই করার নেই আমার। আঁটুসাঁটু হয়ে গা কোনো মতে বাঁচালেও এই বৃষ্টির হাত থেকে সাইকেলটাকে বাঁচানো আমার পক্ষে আর সম্ভব হলো না। অসময়ে বৃষ্টি আসবে জানলে আগেই রেনকোটটা নিয়ে বের হতাম। এখন যে রাত, রেনকোট কারো থেকে ধার নেওয়ারও সুযোগ নেই। কিছুটা দূরে একটা সোলার ল্যাম্পপোস্ট জ্বলছে। সে আলোয় দেওয়ালে উজ্জ্বল পোস্টারটা চোখ এড়ালো না সালমানের। রজনীকান্তের নতুন ছবির পোস্টার। কেরালা এসবের অহরহ দেখা মেলে। নায়কের বড় একটা ফ্যান বেস আছে এখানে। অবশ্য সালমান কিন্তু কেরালার নয়, মূল ভিটে কলকাতায় হলেও কাজের জন্যই তার এই শহরে আসা। সুইগিতে ডেলিভারির কাজ করে সে। ইদানিং তেমন একটা উপার্জন নেই, সামনে আবার ঈদও আছে। অতিরিক্ত কিছু উপার্জনের জন্য রাতেও এখন সে ডেলিভারির কাজ করে। ঘড়ি উঠে নজর দিল সালমান। রাত 1:23। রাত অনেক হলেও আশানুরূপ তেমন অর্ডার পড়েনি। সাথে বাঁধ সেধেছে এই বৃষ্টি, যার কিনা থামারই কোনো নামগন্ধ নেই। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। সালমানের মুখে ফুটে উঠল এক ছোট্ট হাসি। নতুন একটা অর্ডার এসেছে। দ্রুতই সে সেটা অ্যাকসেপ্ট করে নিল। খুব একটা বেশি দূরে নয়, এখান থেকে বড় জোর ওই 1.5-2 কিলোমিটার মতো হবে। হঠাৎ ফোনে একটি আননোন নাম্বার থেকে কল এলো। সালমান তা রিসিভ করে কানে তুলল। হ্যালো, কে বলছেন? স্থানীয় ভাষায় লোকটি যা বলল তার মানে অনেকটা এইরকম। আমার অর্ডারটা আনছো তো? 103 নাম্বার বাড়িটা, সেটি হাউস, শান্তি কলোনি। না মানে এখানে বৃষ্টি হচ্ছে তো, আমার কাছে রেনকোটও নেই, কি করব বুঝতে পারছি না। তুমি ওভাবেই চলে এসো, আমি টিপস বাড়িয়ে দেব। আসলে আমার প্রচণ্ড খিদে লেগেছে, দেরি করুন একদম প্লিজ। অতিরিক্ত টিপসের কথা শুনে নড়ে চড়ে দাঁড়ালো সালমান। দেবেন বলছেন? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আলবা, তুমি চলে এসো তো, জলদি করে এসো। ফোনটা নামিয়ে রাখলো সালমান। যাক, টিপস কিছু পাওয়া যাবে, এই অর্ডার ছাড়া যাবে না। দ্রুত ফোনে ম্যাপটা দেখে নিল সালমান। তারপর পলিথিনে বেঁধে ফোনটি রেখে দিল নিজের সাথে। সাইকেল চালিয়ে রওনা হলো তার গন্তব্যে। রেস্টুরেন্টটা 24x7 খোলা থাকে। রাতের দিকে অর্ডার হওয়ায় সহজে রিসিভ করতে পেরেছে সালমান। এখন সে সাইকেলে করে ডেলিভারি অ্যাড্রেসের দিকে এগোচ্ছে। বৃষ্টিতে তার গা ভিজে একাকার, তবে মনে বাড়তি আয়ের খুশি যেন তার মধ্যে জোশ এনে দিচ্ছে বারংবার। শহর থেকে অনেকটা মফস্বল এলাকায় চলে এসেছে সে। বড় দালান, বাড়িও খুব কম। দূরে ফাঁকা প্রান্তর আর গাছগাছালি। বৃষ্টির কারণে ফোনটা বের করতে পারছে না, তবে তার ধারণা সে খুব কাছাকাছি চলে এসেছে। আর একটু এগোতেই শান্তি কলোনির সাইনবোর্ডটা চোখে পড়ল। কয়েকবারই পার করে অবশেষে এসে থামল আসল জায়গায়। 3 তলা এক ভবন, সামনে বড় বড় নাম ফলকে লেখা সেঠি হাউস। ভেজা গায়ে সাইকেলটি পাশেই রাখলো। পার্সেলটি সাথে নিয়ে বাড়ির গেটের দিকে এগোলো সালমান। পুরো বাড়িটা অন্ধকার, এমনকি মেইন গেটটাও নিরিবিলি। হয়তো লোডশেডিংয়ের কারণে আলো নেই। নিজ আন্দাজ মতো আলো ছাড়াই মূল গেট পেরিয়ে এলো সালমান। একটা জিনিস লক্ষ্য করলো সে, গেটে কোনো পাহারাদার নেই। এমন গেটটাও হাট করে খোলা। চোর ডাকাতের ভয় নেই নাকি মালিকের? সব চিন্তা ঝেড়ে ফেলে বাড়িটার ভিতরে এলো সে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির হাতলে হাত দিতেই কেমন ভেজা চিটচিটে মনে হলো সেটাকে। বৃষ্টির পানি কি বাড়ির ভেতরেও চলে এসেছে নাকি? শুধু চিটচিটে ভাবই নয়, শ্যাওলার গন্ধ তার নাকে এসে লাগছে। সব কিছু পেরিয়ে সে একদম উঠে গেল 3 তলায়। ক্রেতার ফ্ল্যাটে কলিং বেল বাজাতে গিয়ে লক্ষ্য করলো এই দরজাটাও খোলা এবং ভেতরটা অন্ধকার। আশ্চর্য, বাড়ির সব দরজাগুলো এমন খোলা কেন? কিছু একটা সমস্যা নিশ্চয় আছে, নইলেই মাঝরাতে এমনটা তো হওয়ার কথা নয়। দরজা আলতো করে ঠেলে সালমান রুমের ভিতর প্রবেশ করলো। অমনি আলো ফিরে এলো সেঠি বাড়ি সহ আরো কয়েকটি বাড়িতে। আলো জ্বলে উঠল 3 তলার ফ্ল্যাটটাতেও। আলো ঝলমলে রুমটাই সালমান দেখতে পেল এক চিত্রশিল্পীকে, যে কিনা অপর পাশে ফিরে
নিজের মনের মাধুরী মিশিয়ে কি যেন একটা আঁকছে। সালমান দরজায় হালকা শব্দ করল। স্যার, এই যে আপনার অর্ডারটা। এসেছো তাহলে? আমি তো ভাবলাম তুমি আসবে না। না মানে স্যার, বৃষ্টির কারণে আসতে একটু দেরি হলো। খাবারটা ভেজে নি, আমি ভালোভাবেই পলিব্যাগে নিয়েছি। ভালো ভালো, ভেজে তো তোমার অবস্থা একদম খারাপ। ভেতরে আসো। চা খাবে নাকি? আমি এক কাপ চা দিই তোমাকে। না না স্যার, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। পার্সেলটা টেবিলে রেখে দাও। আমি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আঁকছি, একদমই নড়তে পারবো না। চিত্রশিল্পীর এ যেন আজব কারবার। মনে মনে আওড়ালো সালমান। ইতস্তত হলেও এগিয়ে গিয়ে টেবিলের উপর রেখে দিল খাবারটা। অমনি সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল নিচে থেকেই। সালমান আঁতকে উঠল। ঘরে তো এত জোরে বাতাস বয়নি, তাহলে এই দরজাটা কিভাবে লেগে গেল? ভয় পেও না, ওটা অটোমেটিক। বোতাম চাপলে খুলে যেতে কতক্ষণ। কণ্ঠটা কেমন যেন কর্কশ শোনালো এবার। ভয় হতে লাগলো সালমানের। আমার টাকাটা দিন, আমি চলে যাব। আরে এত তাড়া কিসের? একটু দাঁড়াও, আমি আমার প্রিয় খাবারের ছবি আঁকছি। এই তো প্রায় শেষের দিকে এটা। আমার সাইকেলটা বাইরে আছে, প্লিজ আপনি টাকাটা দিয়ে দিন। অনেক রাত হয়েছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। রাতে খাবার খেয়েছো? হঠাৎ এমন প্রশ্নে অবাকই হলো সালমান। সত্যিটাই বলল সে। না, খাইনি, বাসায় গিয়ে খাবো। আপনি প্লিজ আমার টাকাটা। খাবারগুলো খেয়ে নাও। মানে কোন খাবার? যা নিয়ে এসেছো তা সোফায় বসে খেয়ে নাও। কিন্তু এটা তো আপনার অর্ডার। হ্যাঁ, অর্ডার আমারই, কিন্তু আমি এটা খাচ্ছি না। আমি খাবো বিশেষ কিছু। কি বলতে চাইছেন আপনি? শঙ্কিত শোনালো সালমানের কণ্ঠটা। আর্ট করা ফ্রেমটা থেকে সরে দাঁড়ালো চিত্রশিল্পী। সাদা কাগজে আঁকা ছবিটা দেখে সালমান যেন যারপন্যায় বিস্মিত হলো। এটা তো তার ছবি। লোকটা এবার ফিরে তাকালো সালমানের দিকে। সালমান ভয়ে জমে গেল মুহূর্তেই। ওটা কি মানুষ? মানুষেরা এমন দেখতে হয় কখনো? ভয়ঙ্কর এক বিভৎস চেহারার লোকটার, মুখে পচা মাংস, তার উপর এবড়ো খেবড়ো সেলাই, চোখ দুটো বেরিয়ে ঝুলে পড়েছে। কি ভয়ানক রূপ! সালমান দ্রুত দরজার দিকে এগোতেই বিভৎস অবয়বটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। সালমানের উপর হামলা করে ওটা সালমানের গলায় কামড় বসানোর চেষ্টা করতে থাকে। ভয় আর আতঙ্কে জমে যায় সালমান, যেন নিজের মৃত্যুকে সচক্ষে দেখতে পাচ্ছিল সে। ওটা তার খুব গলার কাছে চলে আসছে। চোখ বন্ধ করে ফেললো সালমান। নিজের শেষটা এত তাড়াতাড়ি হবে কল্পনা করেনি সে। শেষমেশ বিভৎস প্রাণীটার খাদ্য হতে হবে তাকে। ফ্লোরে পড়ে থাকা ভাঙা কাঠটার দিকে চোখ পড়ল তার। পিশাচটাকে সর্বশক্তি দিয়ে ঠেলে রেখে অপর হাতে সেই লাঠিটা ধরার চেষ্টা করলো। পিশাচটা খুব কাছে চলে এসেছে তার, এমনকি সেটা তার গলাও স্পর্শ করে ফেলেছে। যেই না সেটা তাকে কামড় বসাতে যাবে, অমনি ভাঙা কাঠ দিয়ে সে সজোরে আঘাত করলো ওই অবয়বটার মুখে। খেই হারিয়ে ওটা একটু সরে যেতেই সর্বশক্তি দিয়ে লাথি মারল সে। পিছিয়ে এসে দ্রুত উঠে দাঁড়ালো। পিশাচটা উঠে দাঁড়াতেই যাবে, অমনি সালমান তার ডেলিভারি ব্যাগটা ছুঁড়ে মারলো পিশাচটার উপর। উড়ে গিয়ে সেটা আঘাত করলো পিশাচের এবড়ো খেবড়ো ভাবে সেলাই করা মুখে। দরজাটার হাতল ধরে কয়েকবার টানতেই দরজাটা খুলে যায়। প্রাণ হাতে নিয়ে সালমান দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। পিশাচের এক নিদারুণ আত্মচিৎকার ভেসে আসে তৃতীয় তলার সেই রুমটা থেকে। সেই চিৎকারে যতটা না ছিল আর্তনাদ, তার চেয়ে বেশি ছিল শিকারকে নিজের নাগাল পেলেও হারিয়ে ফেলা তীব্র ক্ষোভ। সেদিনের ভয়াবহ রাত কিভাবে কেটে গেছে সালমান নিজেও জানে না। পরের দিন থেকে ঈদের ছুটি পড়ে যাওয়ায় আর ডেলিভারিতে বের হওয়া হয়নি তার। কে জানে আবার কোন নরখাদক তার ভাগ্যে পড়ে। প্ল্যাটফর্মে লোক লোকারণ্য। একটু পরেই পশ্চিমবঙ্গের দিকে ছেড়ে যাবে ট্রেনটি। ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রী চাপ অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি। ট্রেনটাও প্রায় কানায় কানায় পরিপূর্ণ। বাকি সবার মতো সালমানও এবার ঈদের ছুটিতে বাড়ি ফিরছে।
পরিবারের জন্য কিছু কেনাকাটা আর এক বুক ভালোবাসা নিয়ে সে ঈদ কাটাতে রওনা হচ্ছে তার নিজ নিবাসে। ইস, ঈদ আসলে তার ভীষণ ভালো লাগে। ট্রেনের হুইসেল বেজে উঠল, রাতে ট্রেন চলতে শুরু করলো। পূর্ণাঙ্গ গতি তুলে সেটা ছেড়ে গেল স্টেশন প্ল্যাটফর্ম যাত্রীদের ভিড় থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো মাধব। এই ট্রেনে একজন খাবার অর্ডার করেছিল, সেটাই দিতে এসেছিল সে। সময় মতো আসায় ট্রেন ছাড়ার আগেই খাবারটা পৌঁছে দিতে পেরেছে সে। প্ল্যাটফর্মের বাইরে আসতে যাবে অমনি একটা নোটিফিকেশন এলো তার ফোনে, একটা নতুন অর্ডার এসেছে। অর্ডার ডিটেলস দেখতে যাবে অমনি একটা আননোন নাম্বার থেকে কল এলো তার ফোনে। ফোনটা রিসিভ করে কানে তুলতেই স্থানীয় ভাষায় কেউ একজন বলে উঠল, আমার অর্ডারটা আনছো তো? বাড়ি নাম্বার 250, সেটি হাউস, শান্তি কলোনি। আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি।